সময়ের কথা। একটি ছোট গ্রামে রামু নামের এক কাঠুরে থাকত। রামু খুবই গরিব ছিল, কিন্তু তার পরিশ্রম ও সততার প্রশংসা পুরো গ্রামে করা হতো। তার পরিবারে ছিল তার স্ত্রী সীতা এবং দুই ছোট সন্তান মোহন ও রাধা। রামুর জীবন কষ্টে ভরা ছিল, কিন্তু তার মুখে কখনো কোনো ভাবান্তর দেখা যেত না। রামুর সকাল শুরু হতো সূর্য ওঠার আগেই। সে তার কুরুল কাঁধে নিয়ে ঘন জঙ্গলের দিকে রওনা দিত। আজ ভালো কাঠ পেলে সীতা ও বাচ্চাদের জন্য কিছু ভালো খাবার নিয়ে যাব। সে জঙ্গলে পৌঁছে প্রথমে শুকনো গাছ কাটার অনুমতিপ্রাপ্ত গাছগুলো বেছে নিত। সে কখনো সবুজ গাছ কাটত না, কারণ সে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল ছিল। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে সে এক বড় আঁটি কাঠ তৈরি করত। তার পিঠে কাঠের ভার এত ভারী হতো যে অন্য কেউ তা তুলতেও পারত না, কিন্তু রামু তা সহজেই বয়ে নিত। গ্রামের বাজারে পৌঁছাতে তাকে মাইলের পর মাইল পথ অতিক্রম করতে হতো। প্রায় দুপুরের মধ্যে সে বাজারে পৌঁছে তার কাঠ বিক্রি করার চেষ্টা করত। শেঠজি, তাজা কাঠ, ভালো জ্বলবে, নিয়ে নিন। কত দাম দেবেন রামু? এখনকার দিনে কাঠের দামও অনেক কমে গেছে। যা ঠিক মনে করবেন দিন শেঠজি, শুধু বাচ্চাদের দুবেলা রুটির ব্যবস্থা হয়ে যাক। তারপর সে অল্প কিছু টাকায় সেই কাঠ বিক্রি করে দিত। যা টাকা পেত তা দিয়ে ডাল, চাল ও অল্প একটু তেল কিনে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসত। এসে গেছ? এত দেরি কেন? হ্যাঁ সীতা, আজ বাজারে ভিড় ছিল। মোহন আর রাধা কি করছে? খেলছে, কিন্তু মোহনের গতরাত থেকে জ্বর, অনেক কষ্টে আছে। রামুর হৃদয় স্তব্ধ হয়ে যায়। সে তৎক্ষণাৎ মোহনের কাছে যায়, তার কপাল স্পর্শ করে। মোহনের শরীর জ্বলছিল। হে ঈশ্বর, এখন কি হবে? বৈদ্যজির ফি আর ওষুধের খরচ কোথায় পাব? চিন্তা করো না, আমি প্রতিবেশীদের কাছ থেকে হলুদ আর নিম পাতা নিয়ে আসব, হয়তো তাতে স্বস্তি মিলবে। রামু জানত ঘরোয়া প্রতিকারে কাজ হবে না। মোহনকে ভালো চিকিৎসার দরকার। তাকে মনে পড়ল যে সে গ্রামের শাহুকারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, যা এখনও শোধ করেনি। পরের দিন সকালে রামু জঙ্গলে যাবার প্রস্তুতি করছিল। ঠিক তখন দরজায় টোকা পড়ল। এটা শাহুকারের মুনিম। রামু, শাহুকারজি তোমাকে ডেকেছেন। তোমার ঋণের কিস্তি বকেয়া আছে। মুনিমজি, এখন মোহন অসুস্থ। কয়েকদিনের মোহলত দিন। কাঠ বিক্রি হলেই শাহুকারজির কাছে চলে যাব। আর হবে না রামু, শাহুকারজি বলেছেন আজ সন্ধ্যা পর্যন্ত টাকা না এলে তোমার বাড়ি জামানত রাখবেন। মুনিম চলে গেল এবং রামু গভীর ধাক্কায় পড়ল। তার ছোট্ট বাড়িটাই তার একমাত্র সম্পত্তি। এখন কি হবে? মোহনের অবস্থাও ঠিক নয়, আর উপর থেকে শাহুকারের ঋণের ভয়। আমি কিছু একটা করব সীতা। আজ আরও বেশি কাঠ কাটব, যত পরিশ্রমী করতে হোক। সেদিন রামু তার সব শক্তি খাটাল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটতে থাকল। তার কুড়ালের শব্দ পুরো জঙ্গলে গুঞ্জরিত হচ্ছিল। সে ভাবল, যদি দ্বিগুণ কাঠ বিক্রি করতে পারে তাহলে মোহনের চিকিৎসা হবে এবং শাহুকারের ঋণও শোধ হবে। পরের দিন রামু যখন কাঠ বিক্রি করতে বাজারে পৌঁছাল, তখন দেখল এক নতুন কাঠুরেওলা আগে থেকেই সেখানে বসে আছে। সে রামুর চেয়ে অনেক যুবক ও বলিষ্ঠ দেখাচ্ছিল। তার নাম সুরেশ। সুরেশের কাছে রামুর চেয়ে বেশি কাঠ ছিল এবং সে তা খুব কম দামে বিক্রি করছিল। এ কে? এ তো আমার সব বাজার নষ্ট করে দিল। কি হলো বাবা? আজ এত কম কাঠ এনেছ? মনে হচ্ছে তোমার বয়স হয়ে গেছে। বাবা, পরিশ্রম করলে বয়সের কোনো সম্পর্ক নেই, শুধু সততার সাথে কাজ করতে থাকো।
সততায় পেট ভরে না বাবা, বাজারে যে সস্তায় বিক্রি করে তাকেই টিকতে হয়। সুরেশের কথায় রামু খুব দুঃখ পেল। তার কাঠ সেদিন খুব কষ্টে বিক্রি হল এবং যা টাকা পেল তা মোহনের ওষুধের জন্যও যথেষ্ট ছিল না। শাহুকারের ঋণ তো দূরের কথা, রামু হতাশ হয়ে বাড়ি ফিরল। কি হলো, কাঠ বিক্রি হলমি? বাজারে এক নতুন কাঠুরি ওলা এসেছে, সস্তায় খুব কাঠ বিক্রি করছে। সুরেশ। মোহনের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। রামুকে বৈদ্যজির কাছ থেকে ঋণে ওষুধ নিতে হল। বৈদ্যজি বললেন, যদি মোহনকে শীঘ্রই ভালো ওষুধ ও পুষ্টিকর খাবার না মেলে তাহলে তার প্রাণের বিপদ হতে পারে। হ্যাঁ বৈদ্যজি, কি করব, যতই পরিশ্রম করি টাকা জমে না। তারপর রামু এই কথা বলে সেখান থেকে চলে গেল। রামুর হতাশা চরমে পৌঁছাল। প্রতি সকালে সে জঙ্গলে যেত, কিন্তু এখন কাঠ খুঁজে বিক্রি করা আরও কঠিন হয়ে গিয়েছিল। একদিন সে জঙ্গলের এমন এক অংশে পৌঁছে গেল যেখানে সে আগে কখনো যায়নি। সে এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে এক গাছের নিচে বসে তার ভাগ্যকে গাল দিতে লাগল। হে ঈশ্বর, আমি কখনো কারোর ক্ষতি করিনি, আখির কেন আমার সাথে এমন হচ্ছে? আমার সন্তানরা ক্ষুধার্ত, মোহন অসুস্থ এবং শাহুকার আমার বাড়িতে কবজা করবে। তখন তাকে এক মৃদু আওয়াজ শোনা গেল। হতাশ হোস না কাঠুরে, সততা ও পরিশ্রমের ফল সবসময় মেলে। রামু চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। মনে হলো ক্লান্তিতে তাকে ভ্রম হচ্ছে। তখন সে দেখল এক বৃদ্ধ সাদা দাড়িওয়ালা সাধু তার সামনে দাঁড়িয়ে আছে। সাধুর চোখ দ্যুতি ছড়াচ্ছিল। আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি রামু, তোমার সততা ও পরিশ্রম। এই জঙ্গলে এমন এক গাছ আছে যা শুধু সত্যবাদী এবং সৎ হৃদয়ের লোকেদেরই পাওয়া যায়। সে তোমার সব কষ্ট দূর করতে পারে। কোন গাছ মহারাজ? আমি তো এই জঙ্গলের প্রত্যেক কোণ খুঁজেছি, কিন্তু এমন কোনো গাছ দেখিনি। ওই গাছ জঙ্গলের সবচেয়ে গভীর ও রহস্যময় অংশে। সেখানে পৌঁছানো সহজ নয়, পথ কাঁটা ও পাথরে ভরা এবং বন্য জন্তুও আছে। কিন্তু তোমার নিয়ত যদি পবিত্র হয় তাহলে পথ পেয়ে যাবে। সাধু রামুকে একদিক দেখিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন, যেন কখনো ছিলেনই না। রামুকে মনে হলো এটা স্বপ্ন, কিন্তু তার মনে নতুন আশা জাগল। সে ভাবল, যাই ঘটুক না কেন সে ওই রহস্যময় গাছ খুঁজে বের করবেই। যদি এমন হয় তাহলে আমি ওই দিকে যাব, যাতে আমার সব কষ্ট দূর হয়। তারপর রামু বাড়ির দিকে রওনা দিল। পরের দিন থেকে রামু তার দিক পরিবর্তন করল। সে জঙ্গলের সেই অংশের দিকে গেল যেখানে কোনো লকড়হারা যায় না। পথ সত্যিই খুব কঠিন ছিল। ঘন ঝোপঝাড়, উঁচু টিলা ও বড় বড় পাথর তার পথে বাধা হচ্ছিল। অনেকবার মনে হলো সে পথ ভুলে গেছে। ক্ষুধা ও তৃষ্ণায় তার দুরবস্থা। রাত হলে সে কোনো গাছের নিচে ঘুমিয়ে পড়ত। সকাল হলেই আবার খোঁজা শুরু করত। একদিন পথে যাওয়ার সময় চারদিকে হরিণ, জিরাফের মতো জন্তু দেখা গেল, যা খুব সুন্দর দৃশ্য সৃষ্টি করছিল। তাকে কেমন যেন শান্তির অভাব হল। তখন হঠাৎ এক বড় সিংহ এলো, যে ভয়ঙ্কর দেখতে, এবং ভয়ে সে পড়ে গেল। কিছুক্ষণ রামুকে দেখল, কিন্তু সিংহও তাকে দেখে চলে গেল। যেন রামুর মধ্যে কোনো অলৌকিক তেজ দেখা যাচ্ছে, যেন সব জন্তু তাকে ছাড়াই চলে যাচ্ছে। রামুর মনে ভয় ছিল এবং নতুন শক্তিও। মনে হচ্ছে আমার ভাগ্যে এটাই লেখা। কিন্তু এ কি, সব জন্তু
আমাকে ক্ষতি না করে চলে যাচ্ছে। রামু এই চিন্তায় মগ্ন ছিল। 3 দিন 3 রাত কেটে গেল। রামু পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। তার শরীরে আর কোনো শক্তি ছিল না। সে এক বড় বটগাছের নিচে বসল। তার চোখে জল। হয়তো সাধু মহারাজ আমার সাথে মজা করেছেন। এমন কোনো গাছ নেই। তখন তাকে এক অদ্ভুত চমক দেখা গেল। চমক এত তীব্র ছিল যে তার চোখ ধাঁধিয়ে গেল। সে ধীরে ধীরে চমকের দিকে এগোল। যতই কাছে যেত চমক ততই বাড়তে থাকল এবং তার চোখের সামনে এমন দৃশ্য যা দেখে সে নিজ চোখের উপর বিশ্বাস করতে পারল না। তার সামনে এক বিশালকায় গাছ দাঁড়িয়েছিল। তার পাতা সবুজ নয়, বরং সোনালি আভাযুক্ত, যেন সোনার তৈরি। গাছের গুড়ি এত মোটা যে 10 জন মিলে ঘিরতে পারবে না। গাছ থেকে এক মধুর ধ্বনি আসছিল, যেন সে গান গাইছে। এ কি? হ্যাঁ, এই সেই গাছ যার কথা সাধু মহারাজ বলেছিলেন। সে ভয়ে ভয়ে গাছের গুড়ি স্পর্শ করল। গুড়ি মসৃণ ও ঠান্ডা ছিল। মনে হল গাছের জীবন আছে। সে তার কুলহার তুলে এক ছোট ডাল কাটার চেষ্টা করল। কুলহার ডালে পড়তেই এক তীব্র আলো বেরিয়ে ডাল মাটিতে পড়ল। রামু ডাল তুলল। ডাল সোনার মতো চকচক করছিল, কিন্তু ওজন খুব হালকা। মনে হলো এই সাধারণ কাঠ নয়। সে ভাবল বাজারে বিক্রি করে দেখবে। সে খুশিতে ডাল নিয়ে গ্রামের থেকে দৌড়াল। তাকে জানা ছিল এখন পথ খুঁজতে সমস্যা হবে না, কারণ গাছের চমক দূর থেকে দেখা যাবে। বাজারে পৌঁছে রামু সোনালি ডালটি এক জহরির কাছে নিয়ে গেল। জহরি ডাল দেখে চোখ ছানা বড়া হয়ে গেল। এ তো খাঁটি সোনার কাঠি। এটা তুমি কোথা থেকে পেলে? জঙ্গলে পেলাম সেঠজি। এটা আপনি কি কিনবেন? হ্যাঁ হ্যাঁ, আমি কিনব। যা দাম বল তাই দেব। জোহরি রামুকে এত টাকা দিল যতটা সে জীবনে কখনো দেখেনি। রামু তৎক্ষণাৎ টাকা দিয়ে মোহনের জন্য সেরা ওষুধ কিনল এবং এক ভালো বৈদ্য ডাকল। বৈদ্য মোহনকে দেখে ওষুধ খাইয়ে বললেন, কয়েকদিনেই ঠিক হয়ে যাবে। এই বলে বৈদ্য যে সেখান থেকে চলে গেলেন। সীতা, মোহন এখন ঠিক হয়ে যাবে। আর দেখো কত ওষুধ এনেছি। এসব কিভাবে হলো? আর এত টাকা কোথায় পেলে? আমাকে জঙ্গলে এক রহস্যময় গাছ মিলেছে, সীতা। সে সোনার কাঠ দেয়। তাই থেকে এই ওষুধ ও টাকা এনেছি। এর খবর আমাকে এক সাধু মহারাজ দিয়েছিলেন, যা সত্যি হয়েছে। পরের কয়েকদিন রামু প্রতি সকালে জঙ্গলে যেত। রহস্যময় গাছ থেকে শুধু এক ছোট ডাল কাটত। ডাল কাটতেই গাছের নতুন ডাল গজাত। রামু কখনো বেশি ব্যবহার করেনি, কারণ সাধুর কথা মনে ছিল যে গাছ শুধু সৎ হৃদয়ের লোককে ফল দেয়। রামু টাকা জমিয়ে প্রথমে শাহুকারের ঋণ শোধ করতে গেল। রামু, এত টাকা? তুমি তো খুব ধনী হয়ে গেছো। এসব আপনারই কৃপা সাহুকারজি। আমার ঋণ শোধ হয়ে গেছে। এখন আমার বাড়ির কোনো ভয় নেই। শাহুকার রামুর উন্নতি দেখে অবাক হল এবং টাকা নিয়ে রামু চলে গেল। পিতাজি, আপনি সবচেয়ে ভালো। আমার আর জ্বর নেই। আর রামুর ছেলে মোহনও এতদিনে ঠিক হয়ে গিয়েছিল। রামু তার পরিবার সুখী দেখে খুব তৃপ্ত। গ্রামে রামুর গল্প ছড়িয়ে পড়ল। লোকে অবাক যে এক গরিব লকড়হারা কিভাবে রাতারাতি এত ধনী হল। সুরেশকেও খবর মিলল। সে রামুর প্রতি ঈর্ষা করতে লাগল। রামু নিশ্চয়ই কোনো জাদুটোনা করেছে। আমি খুঁজে বের করব সে কোথা থেকে টাকা আনে।
একদিন সে রামুকে জঙ্গলের রহস্যময় অংশের দিকে যেতে দেখল। সে রামুর পিছু নিয়ে লুকিয়ে চলল। সুরেশ রামুর পিছু নিল। যখন সে রহস্যময় গাছ দেখল, তার চোখ লোভে চকচক করে উঠল। তাহলে এটাই রামুর ধনের রহস্য। এই গাছ তো আমার, আমি এর সব কাঠ কেটে গ্রামের সবচেয়ে ধনী হব। এটা দেখে সুরেশ চলে গেল। ঠিক পরের দিন কুড়ুল নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা দিল। গাছের কাছে পৌঁছে সুরেশ কুলহার তুলে গাছে আঘাত করল, কিন্তু কুলহার গাছে পড়তে কোনো আলো বের হলো না, বরং এক তীব্র বর্জন হলো এবং গাছ থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে লাগল। সুরেশ ভয়ে পিছিয়ে গেল। গাছের সোনালি পাতা শুকিয়ে যেতে লাগল। রামু সব দূর থেকে দেখছিল। সে বুঝল সুরেশ গাছের অপমান করেছে। সুরেশ, এই গাছ শুধু সততা ও সৎনিয়তের লোককেই ফল দেয়, লোভে তোমাকে কিছু দেবে না। সুরেশ লজ্জায় সেখান থেকে পালালো। গাছের চমক ধীরে ধীরে ফিরে আসতে লাগল, কিন্তু আগের মতো তীব্র ছিল না। রামু বুঝল গাছকে ক্ষতি হয়েছে। সে গাছের কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল সে চিরকাল তার রক্ষা করবে। রামু এখন শুধু নিজের জন্য বাঁচত না, সে গ্রামের অন্য গরিব লোকদের সাহায্য করতে শুরু করল। সে শাহুকারের সাথে কথা বলে গ্রামের যারা শাহুকারের জালে আটকে ছিল তাদের ঋণ শোধ করল। রামু ভাই, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, না হলে শাহুকার আমার ক্ষেত ছিনিয়ে নিত। তুমি আমার সন্তানদের ক্ষুধায় মরতে বাঁচিয়েছ। একদিন সুরেশ রামুর কাছে এলো। সে খুব লজ্জিত ছিল। রামু ভাই, আমাকে ক্ষমা করো। আমি তোমার সততার উপহাস করেছি এবং লোভে গাছকে ক্ষতি করার চেষ্টা করেছি। তুমি আমাকে সঠিক শিক্ষা দিয়েছ। কোনো সমস্যা নেই সুরেশ, ভুল সকলের হয়। এখন থেকে সততার সাথে কাজ করো এবং কখনো লোভ করো না। রামু সুরেশকে কিছু টাকা দিল যাতে সে তার কাজ আবার শুরু করতে পারে। সুরেশ রামুর ধন্যবাদ জানালো এবং নতুন জীবন শুরু করল। রহস্যময় গাছ জঙ্গলে রহস্যই রয়ে গেল। রামু মাঝে মাঝে সেখানে যেত, গাছ দেখত এবং কৃতজ্ঞতা প্রকাশ করত। সে কখনো কাউকে গাছের সঠিক জায়গা বলেনি, কারণ সে জানত এই গাছ শুধু যোগ্য লোককেই ফল দেবে।